আমার প্রিয় ডিএসএমএসের প্রথম বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যেই প্রতিদিন আমি একটি রোগ নিয়ে আলোচনা করি। যদিও রোগ নিয়ে হোমিওপ্যাথিকের চিকিৎসার কথা বলা হয় না, লক্ষণের উপরে ভিত্তি করেই চিকিৎসা করতে হয়। তারপরও তোমাদের সুবিধার্থে অর্থাৎ রোগ দৃষ্টে ওষুধ প্রয়োগ করে এই 2-3 বছর চেষ্টা করবে, শিখবে, জানবে, তার সঙ্গে লক্ষণের কথা ভেবেই ওষুধ প্রয়োগ করার চেষ্টা করবে। তাইলে যে কোনো সময় যে কোনো রোগের যত রকমের রোগ থাকুক না কেন তোমরা চিকিৎসা করতে পারবে। সেটার একটু ব্যাখ্যা করার চেষ্টা করব, কিভাবে আমরা আজকে এই প্রথম বাক্স থেকে অর্থাৎ আমার দেওয়া ওষুধের বাক্স থেকে কিভাবে আমরা ওষুধগুলো প্রয়োগ করে সেবা দিতে পারবো এবং চিকিৎসা করতে পারবো। চলে আসি তাহলে আজকের এই 26 নম্বর রোগ অর্থাৎ স্নায়ু রোগের যত রকম রোগ আছে আমি সেগুলোই আলাপ করতে যাচ্ছি। তার মধ্যে আজকে 26 নম্বর রোগটার নাম হচ্ছে মস্তিষ্ক প্রদাহ, ইংরেজিতে বলে সেরিব্রাইটিস। তাইলে বুঝো যে রোগটা অনেক জটিল, কারণ মস্তিষ্কের রোগগুলোই জটিল হওয়ার যথেষ্ট কারণ বিদ্যমান। চলে আসি তাহলে, রোগটা আমরা বুঝলাম এটা মস্তিষ্কের প্রদাহ। তাহলে এটা কোথায় কিভাবে হয় আমরা এর আগে আলোচনা করেছিলাম। মস্তিষ্কের পর্দা অথবা যেই আবরণ থাকে, আবরণের নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আবরণটা ছেড়ে আমরা মস্তিষ্কের ভিতরে যেখানে গ্রে ম্যাটার আছে অথবা আমাদের মজ্জা আছে অথবা যেখানে সেটার যদি কোনো রকমের ট্রাভেলস হয় বা কোনো রকমের অসুবিধা হয় তাহলেই মস্তিষ্কের প্রদাহ বলে। প্রদাহ তো মানি আমরা বুঝি কোনো জায়গায় আঘাত পাওয়া, ফুলে যাওয়া, জ্বলা, অথবা যেই প্রদাহ ব্যাখ্যা আমরা করেছি এখানেও সেই নানা রকমের ট্রাভেল হতে পারে। তাহলে কী কী কারণে সেটা ঘটে সেটা একটু মনে রাখার চেষ্টা করব। এবং মনে রাখার কারণ হচ্ছে এই কারণগুলো এবং লক্ষণগুলো যদি আমরা মনে রাখতে পারি, আমাদের হোমিও ওষুধও সেই হিসাবে প্রয়োগ করা চলে। পঞ্চাশোধন পদ্ধতি দেখো কত সুবিধা। পঞ্চাশোধন পদ্ধতি তুমি 1 বোতল 2 বোতলেই তরুণ রোগের তুমি চিকিৎসা করতে পারবে, যত রকমের জটিল রোগেই হোক না কেন। তার অর্থ ভালো করা আরেক জিনিস, চিকিৎসা আমরা যেটা বলি আরোগ্য, রিলিফ দেওয়া অনেক সহজ হোমিওপ্যাথিতে। সেই কারণেই দীর্ঘদিন রিলিফের উপরে ভিত্তি করে অর্থাৎ এলোপ্যাথিকের সঙ্গে কম্পিটিশন দিয়ে তাৎক্ষণিক চিকিৎসা করে আমরা চেষ্টা করি, কিন্তু মূল চিকিৎসা আমরা করতে চাই না। দুর্ভাগ্য হচ্ছে সেখানে। আমার উদ্দেশ্য মানুষকে মূল চিকিৎসা দেওয়া। এই রিলিফ দিয়ে দিয়ে আমরা করোনার যুগে দেখেছি কি অবস্থান আমাদের হয়। চলে আসি তাহলে কারণ কি কি হতে পারে। কারণ হতে পারে প্রথমেই যদি বলি পড়ার আঘাত। আঘাতের কারণে যদি মস্তিষ্কের পর্দার ভিতরে মজ্জাতে যদি কোনো রকমের ট্রাভেল সজ বা প্রদাহ হয় তাহলে হতে পারে আঘাতের। আর আঘাতের কারণে হইলেই দেখো আঘাতের ওষুধগুলো আমাদের আলাদা আলাদা বলা আছে এবং সেখানে আঘাতের ওষুধে বিবেচনা করে তোমরা দেওয়ার চেষ্টা করবে। মাথার আঘাতের উপরে 3-4টা ওষুধ প্রথমেই আমরা আর্নিকা দেবো, তারপরে আমরা মাথার উপরে চিন্তা করে কিভাবে আঘাত পেলো এবং কি হলো। তাহলে দেখো, তাহলে আমরা সেই হিসাবে নির্বাচন করতে পারি। আমিও তো বলবো যে সহজে কোন ওষুধটা তোমরা মনে রাখার চেষ্টা করবে। তাহলে মানসিক এবং শারীরিক পরিশ্রমের কারণে হতে পারে। দেখো ওই যে বললাম অমানসিক পরিশ্রম এবং মানসিক টেনশন চাপ, আজকালকার যুগে মানসিক টেনশন নাই অথবা মানসিক চাপ নাই এরকম লোক খুব কমে আছে। শারীরিক পরিশ্রমও কেউ বেশি করে, সংখ্যা যদিও বেশি, কিন্তু মানসিক পরিশ্রমও অনেক লোকই বেশি করে। সুতরাং এই সকল কারণে এই সকল রোগ, জটিল রোগ দেখা যায়। আমরা তো লক্ষণ মতো ওষুধ দেবো, তাহলে 2টা হয়ে গেল। অতিরিক্ত পরিশ্রমের কারণে এটা হয়ে থাকে, মানসিক পড়ার আঘাতের কারণে হয়ে থাকে। আর একটা কথা আছে, দেখো চর্মপীড়া বসে যাওয়ার কারণে হয়। দেখো আগে আমরা অনেক কিছু জানতাম। আমি অবশ্য বলি চর্মপীড়া চাপা পড়লে যেই অঙ্গেই আমাদের দুর্বলতা সেই অঙ্গ গিয়েই চর্মরোগ বাসা বাঁধে। এটা যদি হোমিওপ্যাথিক তোমরা যারা বুঝতে পারো, চর্মরোগ অর্থাৎ শরিক মায়াজম, স্কিন ডিজিজের যেখানেই আমরা চিকিৎসা অহোমিওপ্যাথিক মতে করি না কেন, এই চর্মরোগ চাপা পড়ে যত রোগ হয় সেই রোগের চিকিৎসা যদি আমরা করতে না পারি তাহলে রোগী চিকিৎসা করা যাবে না। ঠিক এখানেও সে কথাই বলছে, অর্থাৎ চর্মরোগের চাপা পড়ে যদি কোনো কারণ হয় তাহলে আমাদের ওষুধগুলো সেভাবে চিন্তা করতে হবে। দেখো কি সুন্দর কথা, ওষুধের সঙ্গে আমাদের
মানে কারণের সঙ্গে আমরা লক্ষণগুলো মিলিয়ে ওষুধ দেওয়ার চেষ্টা করতে পারি। তারপরে কি, তারপরে তো আছে নেশাগ্রস্ত, অর্থাৎ যত রকমের মদ বলো, গাঁজা বলো অথবা হিরোইন বলো, এগুলো খেয়ে যদি কোনো কারণে যদি হয়, এইসব কারণেও হতে পারে, হলে আমরা সেই হিসাবে ওষুধ দেওয়ার চেষ্টা করব। কারণ আমরা কারণ হিসাবে অথবা লক্ষণ হিসাবে এগুলোকে বিবেচনা করার চেষ্টা করব। তাহলে চলে আসি, আর কি হতে পারে? আর হতে পারে উপসর্গ, অর্থাৎ অন্য কোনো রোগের প্রাথমিক এটা দেখা দিতে পারে কঠিন কোনো পীড়ার কারণে, সেটা কিডনি ফেল হোক, লিভার ফেল হোক, স্প্লিন ফেল হোক অথবা পেটের ট্রাভেলসে হোক, যে কোনো রোগের উপসর্গ হিসেবেও এই রোগের কারণ হতে পারে। আর কি, আর জীবাণুঘটিত। দেখো, জীবাণুঘটিত রোগ হলেই আমি একটা কথাই বলবো, অর্থাৎ আমরা যদি ঠিক করতে না পারি তাহলে আমাদের একমাত্র জীবাণুঘটিত রোধে হচ্ছে আর্সেনিক। তোমরা ভুল করো 1-2 প্রয়োগ করতে দ্বিধা করবে না, যা কিছু ঘটে 1-2তেই ঘটবে, আর 1-2তেই রোগীর কোনো ক্ষতি হওয়ার কারণ নাই বা অন্য কোনো ট্রাভেলস হবে না। এটাও তোমরা 1 নম্বর ওষুধ হিসাবে তোমরা মনে রাখতে পারো। অর্থাৎ বিপদে পড়লেই আমরা কোনো চিকিৎসা যদি আমি বিভ্রাট মনে করি, তখনই আমি আর্সেনিক তরুণ রোগে প্রয়োগ করার চেষ্টা করব। তাহলে চলে আসি, তাহলে আর কি হতে পারে? আর হতে জীবাণুঘটিত কোনো রোগের কারণে যদি কোনো রকম কোনো অনিয়ম হয়, যেমন ধরো নিউমোনিয়া, ডিপথেরিয়া, তারপরে ম্যালেরিয়া, এই সকল রোগ, হাম, বসন্ত, আমরা যেটা বলি চিকেন পক্স বা অন্য কিছু, এই জাতীয় কলেরা, এই জাতীয় রোগের কারণেও এই আমাদের মস্তিষ্ক প্রদাহ হতে পারে। তাহলে চলে আসি, আমরা কারণগুলো শেষ করব। তাহলে লক্ষণটা কি? লক্ষণ তো কালকেও আমরা আলোচনা করেছিলাম। মাথায় যদি কোনো আঘাত হয় তাহলে অতিরিক্ত জ্বর এবং মাথার ব্যথা, যেই ব্যথার যন্ত্রণা সে অস্থির হয়ে পড়ে। পার্থক্যটা মনে রাখবে। কালকে কিন্তু বলছিলাম যে ঘাড় বাঁকা হয়ে যায় অথবা পিছনের দিকে বাঁকা হয়ে যায় অথবা হাঁটুর নিচে স্টিপ নেকের কথা বলছিলাম, সেগুলোর লগে এটার কোনো লক্ষণের কোনো মিল নেই। অতিরিক্ত জ্বর এবং ভয়ানক ব্যথা। আর কি হতে পারে? দেখো, ওই যে মাথায় যদি রক্ত যায় তাহলে মুখ চোখ লাল হয়ে যেতে পারে, ব্যথা বেদনা করতে পারে, নিদ্রাহীনতা হতে পারে, অর্থাৎ ঘুম আর তার আসার কোনো কারণ নাই। বমি বমি ভাব হতে পারে। দেখো, এই যে বমি বমি ভাব, এটা আমাদের ইপিকাকে চমৎকার কাজ করে। সেই মুহূর্তে যদি জ্বর বেশি হয়, আমরা অনেক সময় যদি বমির ভাব বেশি থাকে, আমরা ইপিকাক দিয়েও শুরু করতে পারি। দেখো, এই যে কারণগুলোর সঙ্গে ওষুধগুলো যদি তোমরা মিলিয়ে আমি যেভাবে লক্ষণ মনে রেখে ওষুধ দেওয়ার চেষ্টা করি, সেই চেষ্টাই করবে। তার এখানেই যদি ব্যর্থ হয় তাহলে ম্যাটেরিয়ালগুলো বের করবে, কোথাও কোনো লাইন যদি তোমার মলগে মিলে যায় তখন সেটাই প্রয়োগ করার চেষ্টা করবে। তাহলে চলে আসি, আর কি হতে পারে? আর আক্ষেপ, অর্থাৎ যেটা আমরা স্পাজম বলি অথবা তর্কা বলি, সেটা হতে পারে। তারপরে বাচ্চাদের দাঁত ওঠার সময় হতে পারে। তারপরে জ্বর 103 থেকে 104 ডিগ্রি। তারপরে যেটা আমাদের সচরাচর হয়, বাচ্চারা তো আর প্রকাশ করতে পারে না, তখন মাথাতে তারা হাত দিয়ে রাখে অথবা হাত দিয়ে মাথা থাবড়াতে চেষ্টা করে। অর্থাৎ মাথাতে যে এমন যন্ত্রণা হয় সেগুলো বোঝার মতো আমাদের অত সাধ্য নেই বা সে প্রকাশ করতে পারে না। তখন আমরা বুঝে নেব যে এই বাচ্চার মাথায় এই সেলিব্রাইটিস হয়েছে। সেই লক্ষণগুলো অথবা অন্য ওষুধের সঙ্গে রোগের পার্থক্য নির্বাচন করে আমরা ওষুধ নির্বাচন করে কঠিন। সেই কারণে আমি বলবো আমাদের বাক্স থেকে প্রথম যে ওষুধগুলো আসে সেগুলো দেওয়ার চেষ্টা করবে। তাহলে আর কি হতে পারে? আর কোষ্ঠকাঠিন্য। দেখো, কোষ্ঠকাঠিন্য তো আমরা অবহেলা করি, অর্থাৎ পেটের ট্রাভেলসে থেকে সেটা গ্যাস্ট্রিকও বলতে পারো, অন্য কিছুও বলতে পারো, অথবা তরল পায়খানা এবং কোষ্ঠকাঠিন্য, এই সকল পেটের ট্রাভেলসে থেকেও এই রোগ হতে পারে। আর জিহ্বায় আমরা অনেক সময় জিহ্বার উপরে দেখে রোগ নির্বাচন করি, সেটাও প্রলেপ পড়ে। আমরা যেমন অ্যান্টিমটুডের কথা বলি। দেখো, হোমিওপ্যাথিকের ওষুধের তুমি লক্ষণগুলো মনে রেখেই যদি ওষুধগুলো প্রয়োগ করার চেষ্টা করো তাহলে হলো সবচেয়ে ভালো। আর যদি না পারো, সেই রোগ নামের দৃষ্টি কেউ যদি নাম টাম বলে দেয় তাহলে সেই দৃষ্টিই তুমি ওষুধ প্রয়োগ করতে পারো।
সেই সুবাদে আমি বলবো প্রথমেই আমরা চিন্তা করব অ্যাকোনাইট, বেলেডোনা, ব্রায়োনিয়া, এই কয়েকটা এপিস, আর আর্নিকা, আঘাতের উপরে আর্নিকা আর বেলেডোনা। তো অ্যাকোনাইট বেলেডোনা তো আমরা প্রথমে স্টেজে আমরা দিতে পারি এবং 50-60 দিন পদ্ধতি ঘনমাত্রা দেওয়ার চেষ্টা করবে। জ্বর, ব্যথা, বেদনা রোগীর অবস্থা ভেদে মিনিমাম 3 বা 4 বার। তারপরে তুমি আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে পরে দিয়েও তুমি পরীক্ষা করতে পারো জ্বর কমে আসে কিনা, অথবা রোগীর কোনো লক্ষণ যদি তুমি তৈরি করতে পারো, অর্থাৎ ঘনমাত্রা দিয়ে রোগী যদি দেখো ভালোর দিকে যায়, তাহলে আস্তে আস্তে মাত্রাটা রোগ দৃষ্টিতে কমাবে। তবে একটা কথা মনে রাখবে, অনেক সময় রোগের কারণেও বৃদ্ধি হতে, অর্থাৎ ওষুধের কারণেও যদি ডোজ বেশি পড়ে যায় সেটাও বৃদ্ধি হতে পারে। তবে 50 দিন পদ্ধতিতে খুব কমই ঘটবে তুমি যদি অতিরিক্ত ঘনমাত্রা প্রয়োগ করো তরুণ রোগী। তাহলে আমরা আমাদের ওষুধগুলো না মনে রাখতে পারি, অ্যাকোনাইট, বেলেডোনা, ব্রায়োনিয়া, এই কয়েকটা ওষুধের ভিতরে আর্নিকা, এপিসমেল, এই কয়েকটা ওষুধের ভিতরে আমরা বাক্স থেকে ওষুধ দেওয়ার চেষ্টা করব। 1-2 বোতলেই ভালো হবে, অথবা বুঝতে পারবে তোমার সিলেকশনটা রাইট এসে কিনা। অর্থাৎ হোমিওপ্যাথিকের সবচেয়ে বড় দর্শন হচ্ছে সিলেকশন না হলে কোনো রকমের কাজ অনেক সময় হয় না, এটা মনে রাখার চেষ্টা করবে। তাহলে চলে আসি, আর যারা আমার সঙ্গে ভর্তি হয়ে অথবা উপরের ক্লাসে আছো অথবা চিকিৎসা করতে চেষ্টা করো এই রোগের নাম দৃষ্টে, তাদের উদ্দেশ্যে বলছি। তাহলে প্রথমে স্টেজে যদি আমরা ফেল করি তাহলে আমরা কি করব? অর্থাৎ আমার প্রিয় শিক্ষার্থীরা যারা প্রথম বর্ষে পড়ে রোগ দৃষ্টি প্রয়োগ করে ব্যর্থ হয়ে তোমাদের পরামর্শ চাচ্ছে, তাইলে তোমরা কি করবে? সেখানে দেখো কতকগুলো রোগের ভাগ করা থাকে। যেমন যদি মাথায় যন্ত্রণার কারণে পাগলের টাইপে হয়, অথবা পাগলের মতো বর্ণনা করে, সেই রোগগুলো ওষুধগুলো আমরা মনে রাখতে পারি। হাইসোমাস, স্ট্রোমোনিয়াম, হেলোনিয়াস। দেখো এই কয়েকটা ওষুধে যদি আমরা বুঝি যে পাগলের মতন সব কিছু প্রলাপ বকতেছে এবং সেই সকল লক্ষণ দেখা গেছে, তাইলে আমরা সেইগুলোর ভিতরে ওষুধ নির্বাচন করে প্রয়োগ করতে পারি। আর কি করতে পারি? আর যে সিম্পল ওষুধগুলো অনেক সময় তারা হয়তো প্রয়োগ করে না, যেমন অ্যাসিড ফস, অ্যানাকার্ডিয়াম, এই ওষুধগুলো আমরা ভাবতে পারি। কারণ আমরা অনেক ওষুধ পড়িয়েছি, অন্তত 100টা ওষুধ মনে রাখার চেষ্টা করতে হবে, কারণ না মনে রাখলে একটার সঙ্গে একটা কোনো মিল পাবে না। এখানে ব্যর্থ হইলেই তারপরে আমি বলবো বইগুলো পড়ো, দেখো, জানো, কারণ আমাদের ম্যাটেরিয়া মেডিকা অত্যন্ত সমৃদ্ধ। আমি বলবো এত খবর তারা সেখানে দিয়ে রাখছে যেগুলো আমি ভাবলে অবাক হই। যাই হোক, সেই সমৃদ্ধশালী ম্যাটেরিয়া মেডিকাকে নিজের জীবনে কাজে লাগাবার চেষ্টা করবে। তারপর কি হতে পারে? আরও যদি কঠিন থেকে কঠিনতর হয়, অথবা রোগ যদি চিকিৎসা না হয়, 2-3 দিনে যদি ভালো না হয়, তাহলেই বুঝবে মায়াজমেটিক ট্রিটমেন্ট ছাড়া আর আগানো যাবে না। অর্থাৎ ধীরে স্থিরে মায়াজমেটিক ট্রিটমেন্ট করতে শুরু করতে হবে। তার সঙ্গে বর্তমান কষ্টের কথাও আমরা মাথায় রেখে রিলিফ দেওয়ার চেষ্টা করব। এই জন্য আমাদের ডিফিকাল্ট হয়ে যায়। আমি অনেক সময় রোগী চিকিৎসা করতে গিয়ে কষ্ট রিলিফ করতে গিয়ে চিকিৎসা করতে পারে না, রোগীও তো মারাই যায়। কারণ কষ্টের চিকিৎসা করতে গেলে, কারণ রোগীর যে কষ্ট, তখন কষ্টের উপরে ওষুধ দিতে হয়। মূল কারণের উপরে ওষুধ না দিয়ে আমরা এই জোড়াতালি দিতে দিতে রোগীর অবস্থা হয়তো শেষ হয়ে যায়, আমরা চিকিৎসায় হাত দিতে পারি না। তাই এখানেও তাই, যদি আমরা রিলিফ দিতে দিতে, যেমন ধরো অ্যাকোনাইটের কথা বললাম, রিলিফে দিলা, বেলেডোনা রিলিফে দিলা, কিন্তু চিকিৎসা আমাকে যেতে হবে। যদি আমরা ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট না করি এই রোগ আবারও হতে পারে, অথবা তরুণ রোগের চিকিৎসা নাও করতে পারি যদি সেটা মায়াজমেটিক রোগের সঙ্গে তালগোল পাকিয়ে ফেলে, অর্থাৎ আমরা ভাগ করতে যদি না পারি। সেখানে কি কি ওষুধ আসতে পারে? দেখো সেখানে আমি বলবো সাইলিশিয়া, আর আমাদের মায়াজমেটিক ভিত্তিতে যেটা আসে, যেমন ওপিয়াম, ট্যারেন্টুলা, এই সকল ওষুধও আমরা দিয়ে চেষ্টা করতে পারি। দেখো হোমিওপ্যাথিকের ওষুধের কোনো এভাবে নেই, লক্ষণ মতে আছে, লক্ষণ মতে ওষুধ দেওয়ার চেষ্টা করবে। যারা হোমিওপ্যাথিক ডাক্তার হতে চাও, তোমরা পরিত্যাগ করো রোগ দৃষ্টে নাম, অর্থাৎ রোগের নাম দৃষ্টে ওষুধ প্রয়োগের কথা। এখনও আমাকে অনেকেই বলে, স্যার এটা কি ওষুধ দেবো, এটা কি ওষুধের কথা তো আপনি বললেন না, এটা রোগের উপরে আলোচনা করেন। আমি বড় দুর্ভাগ্য, কারণ এই ধরনের প্রশ্ন কোনো হোমিওপ্যাথিক ডাক্তার করে তাহলে বুঝলাম তার গভীরতা হোমিওপ্যাথিক ডাক্তারের হয় নাই, হলে সে কথা বলতো না। কারণ আমি চেষ্টা করব ওষুধের লক্ষণগুলি মনে রাখে, যে সকল ওষুধ পড়িয়েছি সেগুলো মনে রাখে প্রয়োগ করার চেষ্টা করো।
M1 M2-তে তুমি অবাক হবে, যে কোনো লক্ষণেই যে কোনো রোগ তুমি ভালো করতে পারো যদি হোমিওপ্যাথিকের লক্ষণ মতে এবং কেস টেকিং নিয়ে যদি চিকিৎসা করো। আমাদের অনেক রকম বাধা থাকে, সেই বাধাগুলো আলোচনা করেই আমরা ওষুধ প্রয়োগ করার চেষ্টা করব। তাহলে চলে আসি আজকের এই আলোচনা, অর্থাৎ সেলিব্রাইটিস মস্তিষ্ক প্রদাহ রোগের আমি শেষ করতে চাচ্ছি। তার আগে রিকোয়েস্ট থাকবে, তোমার যে ওষুধের লক্ষণ আসে সেই ওষুধে দেওয়ার চেষ্টা করবে। আর একটা অনুরোধ, ডাক্তার শঙ্কর স্যার ইউটিউবে যুক্ত হয়ে শেয়ার সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে দেখার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ।